আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি স্পোর্টস বাংলা বুলেটিন প্রেজেন্টস ইএসবিবি টক্সের আজকের পর্বে। আজকে গেস্ট হিসেবে আমাদের সাথে আছেন এফএফবিসি 2025 সেমিফাইনালিস্ট এবং এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 এর গ্র্যান্ড ফাইনালিস্ট টিম নক্সিয়াস ব্লেসের আইজিএল বা ইন গেম লিডার এনএক্সপি রাফি ভাই। হ্যালো রাফি ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? এই তো ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, আমাদের ফেসবুক পোস্টে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে নক্সিয়াস ব্লেজ সম্পর্কে আপনারা কি কি জানতে চান এবং কি কি প্রশ্ন আছে আপনাদের। আমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে আজ আপনাদের সাথে রাফি ভাইকে নিয়ে এসেছি। রাফি ভাই, রেডি? জি রেডি, বলুন। নক্সিয়াস ব্লেসের সাথে আপনার যাত্রা কবে থেকে শুরু হয়েছে ভাই? নক্সিয়াস ব্লেজের সাথে আমার যাত্রা শুরু একদম ফার্স্টের থেকে, যখন মানে টিমের ফার্স্ট থেকে আর কি আমি ছিলাম বলতে গেলে, এজ এ ওনার, এজ এ লিডার, সবকিছু মিলিয়ে। আচ্ছা, নক্সিয়াস ব্লেস নামটার অর্থ কি, বা এই নামটা কেন রাখা হয়েছে এটি সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের এই দর্শকদেরকে। নামটা তো স্পেসিফিক তেমন কোনো অর্থ নেই, দেওয়া হয়েছিল এমনি মাথায় আসছিল তখন, মানে এই জন্য দেওয়া হয়েছিল, তেমন কোনো মিনিং নেই। আচ্ছা, নক্সিয়াস ব্লেস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, দেখেন, দুইটা বারই যেহেতু অফিসিয়াল আসছে, দুইবারই কোয়ালিফাই করছি, সো দুইবার যেহেতু ভালো কিছু করতে পারিনি, নেক্সট টাইম যদি অফিসিয়াল আসে, আসবে ইনশাল্লাহ। তো নেক্সট টাইম ভালো কিছু করে দেশকে রিপ্রেজেন্ট করার আশা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে। অনেক সুন্দর একটা পরিকল্পনা। তো তো সম্প্রতি নক্সিয়াস ব্লেস থেকে সাইক্লোন এবং লগ্ন লেফট নিয়েছে। তো দলে নতুন কারা ঢুকতে পারে, এটি সম্পর্কে যদি একটু আমাদেরকে দলে বলতেন। নতুন কারণ এটা তো এখনো মানে ঠিক বলা যাইতেছে না, এখনো প্লেয়ারদের ট্রাই আউট চলতেছে ওইভাবে, মানে ফুল রিভিল হবে না, ওইটা ওইটা আরো কদিন পরে রিভিল হবে, সব ঠিকঠাক হলে দেন জানানো হবে। ঠিক আছে। বর্তমানে বাংলাদেশে ফ্রি ফায়ার স্পোর্টসে নক্সিয়াস ব্লেস একটি ওয়েল নোন এবং পাওয়ারফুল টিম। তবে আমরা লাস্ট এফএফবিসি এফএফডব্লিউএস এ দেখছি আপনারা অনেকটা নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো শিরোপার কাছাকাছি গিয়ে হাতছাড়া করে ফেলছেন। এই ব্যাপারে আপনার মতামত কি? কোনো না কোনো ইস্যু ছিল ফার্স্টে, ডিভাইস ইস্যু ছিল অনেকের। দেন এই যে লাস্ট টাইম যে এফএফডব্লিউএস টা হলো, ওই জায়গায় তো ল্যান হওয়ার কথা ছিল, তাই না? জি। ল্যান ওই জায়গায় মানে ফার্স্টে তো হয়েছিল, পরে তো ম্যাচের আগের দিন বলছিল যে ল্যান হবে না, তো ওই জায়গায় চাইনিজ ভার্সন ফোন যেগুলো ছিল, লাইক হোটেলে তো খেলা হয়েছিল, তো ওই জায়গায় চাইনিজ ভার্সন ফোন গুলাতে নেট ভালো ইস্যু ইস্যু দিতেছিল আর কি। ওইটা ওরা আগেই বলে দিয়েছিল যে ইস্যু দিবে, কিন্তু তখন আমাদের কিছু করার ছিল না আর কি। যাদের চাইনিজ ভার্সন ফোন গুলো আছে বা লো ডিভাইস, এমন ডিভাইস গুলো আছে, ওদের একটু নেট নিয়ে প্রবলেম করতে হয়েছে আর কি, এই জন্য আরো বেশি খারাপ হয়েছে। বুঝতে পারছি। মানে এটা আসলে টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছে, জি যেটা জি, আসলে এমন গেমের একটা ক্ষেত্রে বড় ইফেক্টিভ ইভেন্ট। অনেক। দলে কোনো বিদেশি কোচ আনা হবে কিনা, বা বর্তমান কোচ কে, তার সম্পর্কে যদি কিছু বলতেন। বিদেশি কোচ ওইটা তো এখন আপাতত প্ল্যান নেই, বাট কোচ ছিল, বাট এখন নেই, বাংলাদেশি কোচই ছিল। একটা দলে কোচের কিন্তু অনেক দারুণ ভূমিকা থাকে। কোচ কিন্তু অনেক দলের কিন্তু একটা নিউক্লিয়াস হিসেবে কাজ করে। অবশ্যই কোচ কিন্তু প্রয়োজন। আশা করছি যে আপনাদের এই সমস্যাটাও ফিউচার সমাধান করা ইনশাল্লাহ হবে প্ল্যান। ইনশাল্লাহ। আপনাদের কাছে নেক্সট প্রশ্ন, টিমের মধ্যে কমিউনিকেশন এবং টিম বন্ডিং কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? বড় টুর্নামেন্টে সেটা বজায় রাখতে কিভাবে কাজ করেন? টিমের মধ্যে টিম কমিউনিকেশন এবং বন্ডিং এই আসলে মেইন। যদি টিম বন্ডিং বা কমিউনিকেশন না থাকে টিমমেটদের মাঝে, তাহলে যত বড়ই টুর্নামেন্ট হোক না কেন, তাহলে ভালো হয় না আর কি ওইভাবে। আর বজায় রাখতে আসলে ওইটা আগে থেকেই প্ল্যান করা থাকে, ম্যাচের ভিতরে গিয়েও এটা সম্পূর্ণ আইজিএল আর প্লেয়ারদের ভিতরে আর কি। এক্স্যাক্টলি। মানে এক কথায় যেটা আর কি আমরা টিম সিনার্জি বলে থাকি কথাটাকে। জি জি টিম সিনার্জি যদি না থাকে একটা দলে, তাহলে কখনোই কিন্তু সেটা বড় স্টেজে কিন্তু কাজে লাগবে না। বড় এটাকে স্টেজে এটা আগে থেকেই কিন্তু ইম্পসিবল। গ্রাইন্ড করতে হয়, একে অপরের সাথে কমিউনিকেশন বিল্ড আপ রাখতে হয়, এই জিনিসগুলো আর কি বিল্ড করতে হয়। অনেক সুন্দর একটা অ্যান্সার পেলাম আপনার কাছ থেকে। যাই হোক, এখন আমাদের 8 নম্বর প্রশ্নটা থাকছে আপনার জন্য। বাংলাদেশের এই স্পোর্টের সাথে বড় বড় ব্র্যান্ড স্পন্সর যেমন এয়ারটেল, অপো, ইনফিনিক্সের ভূমিকা কেমন চোখে দেখেন? পরবর্তীতে আমরা কি নক্সিয়াস ব্লেজের সাথে কোনো ব্র্যান্ডের কোলাবোরেশন দেখতে পারবো? বাংলাদেশে তো স্পোর্টস এখনো ওইভাবে গ্রো হইতেছে না, তো ইন ফিউচার ইনশাল্লাহ হবে। আর যে ব্র্যান্ড গুলো আছে, যে ব্র্যান্ড গুলোর কথা বললেন, ওইগুলাও এগিয়ে আসবে। দেখেন, বাংলাদেশে এখন মোস্ট অফ দ্য টিমেরই এমন স্পন্সর নেই, তো যদি ওই রকম ফ্যাসিলিটিস পায় টিম গুলা, তাহলে অবশ্যই ওইটা নিবে, যদি স্পন্সর গুলো ওইভাবে এগিয়ে আসে টিম গুলার স্পন্সর করার জন্য। স্পন্সর অবশ্যই এগিয়ে আসবে, এবং আমাদের যে টিমগুলো রয়েছে সেই টিমগুলোকেও কিন্তু সেই রকম পারফরমেন্সটাও শো করতে হবে। কারণ একটা ব্র্যান্ড কখন আগে আসবে, যখন দেখবে যে আরও একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে এবং আমাদের সহযোগিতা দরকার।
তো সেই সহযোগিতা তখনই তারা করবে যখন দেখবে তাদের ভিতর প্যাশন আছে, ডেডিকেশন আছে। অবশ্যই তাদের আগায় আসা উচিত তখন। বাট বাংলাদেশে ওইভাবে এখনো মানে মানুষের কি বুঝে না, তো ওইরকম ভাবে কেউ স্পন্সরও করতে আসে না, মানে ব্র্যান্ড গুলার কথা বলছি আর কি। অবশ্যই আসবে, এবং আপনার কাছ থেকে একটা আশা করি যে আপনি এটা তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন চাইলে। অ্যান্ড 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটিতে নতুন প্লেয়ারদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, যারা নোক্সাস প্লেসের মতো টিমে আসার স্বপ্ন দেখে? নতুন প্লেয়ারদের জন্য পরামর্শ থাকবে হচ্ছে যে বেশি বেশি গ্রাইন্ড করতে হবে, যেহেতু দুইটা অফিসিয়াল আসছে, নেক্সট আরো বড় বড় ট্যুর আসবে, অফিসিয়াল আসবে। তো প্রচুর গ্রাইন্ডিং করতে হবে, গ্রাইন্ডিং ছাড়া বা যদি প্লেয়ারটি স্পটলাইটে আসে তাহলে অবশ্যই নক্সিয়াস ব্লেস কেন সব ভালো ভালো টিমই চান্স পাবে, তো গ্রাইন্ডিং করতে হবে বেশি বেশি। আপনার মতে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা কোথায়, এবং সেটা কিভাবে পরিবর্তন করা সম্ভব বলে মনে করেন? বড় সমস্যা দেখেন এইবারই হলো, যেমন এই যে এফএফডব্লিউ তে ল্যান হওয়ার কথা ছিল, দেন অন্য কোনো কারণে ওইটা তো এখনো মানে ওইভাবে রিভিল হয় নাই। বাট কিছু কিছু কারণে ল্যান্ডটা হয় নাই, সব আয়োজন করা হয়েছিল তারপরেও কিন্তু হয়নি। তো এইগুলা যে যদি মানে ফিউচারে তো আরো ট্যুর আসবে না, তো তখন ল্যান্ড হইলে এমন সমস্যাগুলো যদি না হয়, বা যে ফ্যাসিলিটিসটা আছে আর কি, যেমন বাইরের কান্ট্রিতে দেখেন সব ফ্যাসিলিটিস আছে, কোনো ইস্যু নেই। বাংলাদেশে এই ইস্যুটা হইতেছে, এই ইস্যুগুলা যদি সবাই একসাথে মিলামিশা ঠিক করতে পারে তাহলে ভালো হয় স্পোর্টস এর জন্য। কিছু ইস্যুর কথা বললেন, তো একটা দুটা ইস্যু আপনি এক্সাম্পল হিসেবে বলতে পারেন যদি চান। একটা দুটা ইস্যু, এই যে বললামই তো, এই যে এবার ল্যান হলো, ল্যানেই তো দেখলেন কি ইস্যু সব। টেকনিক্যাল ইস্যু, হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু বা ল্যানই তো ক্যান্সেল হয়ে গেছে ফুলফিল। তারপরে ফ্যামিলি মানে গেমারদের ফ্যামিলি ইস্যু থাকতে পারে। ধরেন গার্জিয়ানরা অনেকেই এটাকে কেরিয়ার হিসেবে হ্যাঁ, নিতে। অনেকের ফ্যামিলি ইস্যু থাকতে পারে, লাইক আন্ডারডগ টিম যেগুলো আছে বা এমনি যে টিম গুলো আছে, কারণ বাংলাদেশে এখনো ওইভাবে স্পোর্টস গ্রো করে নেই। তো অনেক ফ্যামিলি ইস্যু গুলা হইতে পারে আর কি। অনেকে ভয় পায় বিষয়গুলোতে যে হ্যাঁ, অনেকে ভয় পায় হুম, যে ফ্যামিলি কি বলবে বা মানুষ কি বলবে। তো যাই হোক, আমাদের নতুন প্রশ্ন আপনার জন্য, নতুন আন্ডারডগ টিমগুলোকে কি পরামর্শ দিবেন ইএসবিবি টকের মাধ্যমে? নতুন আন্ডারডগ টিম গুলার জন্য বলতে চাই যে বেশি বেশি আর কি, যদি স্পোর্টস এর দিকে ওইরকম ভাবে ফোকাস থাকে তাহলে ওইরকম ভাবেই, বললামই তো একবার, গ্রাইন্ডিং করতে হবে। আর নতুন যে টিম গুলো আছে ওইগুলোর ভিতরে দেখেন একটা টিম কিন্তু এমনি এমনি গ্রো হয় না, ওদের ভিতরে লাইক অনেক অনেক কিছুই থাকা লাগে, অনেক স্ট্রাগল করা লাগে। আন্ডারডগ টিম গুলো বলেন বা এমনি টিম গুলো বলেন, এমনি এমনি কিন্তু একটা স্পোর্টস টিম মানে বিল্ড হয়ে উপরে উঠা যায় না। তো ওদের ওইভাবে ট্রাই করতে হবে, লাইক মিসকমিউনিকেশন হইতে পারে টিমের ভিতরে, তো ওইগুলা যদি মানায় চলতে পারে তাহলে ভালো কিছু করতে পারবে ওরাও। এক্স্যাক্টলি। তো আপনার জন্য নতুন প্রশ্ন থাকছে, টিমে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আইজিএল হিসেবে আপনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? টিম স্ট্র্যাটেজি তৈরি করার সময় কোন বিষয়টা সব থেকে বেশি মাথায় রাখেন আপনি? আইজিএল হিসেবে তো আইজিএল এর ভূমিকাই বেশি, তাও প্লেয়ারদের ভিতরে একটা ওইরকম বুঝার ক্ষমতা থাকা লাগে। তো ওইটা ম্যাচের আগে একটা প্ল্যান থাকে যে কিভাবে কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করবে বা এমন কিছু, মানে এটা আগে থেকে রেডি থাকে, গেম প্ল্যানে রেডি থাকে ওইটা। মাঝে মাঝে তো গেমের ভিতরে আপনার মানে একটা পরিকল্পনা নিয়ে আসছেন, কিন্তু গেমের ভিতরে দেখবেন যে একটা অন্য কিছু ঘটতেছে। ওই সময় সিনারি চেঞ্জ হয়। হ্যাঁ, সিনারিও চেঞ্জ হয়ে যায়। তো ওই সময় তাৎক্ষণিক ডিসিশন হিসেবে আপনি কি করতে চান, এই সম্পর্কে যদি একটু বলেন। এটা আপনার জন্য ওই একটা আমি সময় আমার আসলে পক্ষ থেকে ম্যাচ প্রশ্ন করলাম। ম্যাচ সিনারি যেমন চেঞ্জ হইতেই পারে, দেখেন স্ট্র্যাটেজি একটা বানানো হইলো ওইটা কাজ নাও করতে পারে, তো ওইটা সম্পূর্ণ আইজিএল এর ডিসিশনের উপরে, দেন ম্যাচের ভিতরে করতে আইজিএল যেটা বলে আর কি ওইটা। ঠিক আছে। আপনার জন্য নতুন প্রশ্ন, নক্সিয়াস ব্লেসে এখন যে অবস্থায় পরিণত হয়েছে, এই জায়গায় পৌঁছাতে সব থেকে বড় অবদান কার বলে আপনি মনে করেন? সবচাইতে বড় অবদান টিমের ফার্স্ট থেকে যারা ছিল, যেমন আমি তো যার নাম উল্লেখ করতে পারি। এক্স্যাক্টলি, সবকিছুই বলতে পারেন। ফার্স্টের থেকে যেমন সাইক্লোন বলেন আপনার, দেন আরো কয়জন আছে, জোকার ছিল, যারা আর কি এবার এফএফডিসি বা এফএফডব্লিউ বিডি খেলছিল। তো ওরাই ফার্স্টের থেকে ছিল, আমি ওইরকম ভাবে কোনো প্লেয়ার চেঞ্জ করিনি, কারণ যে বলছিলেন কমিউনিকেশন কম্বিনেশন, তো এটা ছিল দেখেই আমি প্লেয়ার চেঞ্জ করার কোনো প্ল্যান আনিনি। তো ওদের টিমটা মানে গ্রো করার পিছনে ওদের অবদান অনেক ছিল। টিম তো আর এমনি এমনি আগায় যায় না, সবারই অবদান থাকে। ওই জায়গায় আইজিএল বা টিম ওনার যে আছে বা প্লেয়ার যারা ছিল ওদের অবশ্যই অবদান ছিল। আপনার জন্য নতুন প্রশ্ন, আগামী 1 বছরে আমরা নক্সিয়াস ব্লেসকে কোথায় দেখতে পাবো? আগামী এক বছরে ওইটা তো বাংলাদেশে যদি, বললামই তো, বাংলাদেশে যদি ওইভাবে স্পোর্টস গ্রো করে তাহলে ভালো জায়গায় দেখতে পাবে। ইনশাল্লাহ। এবারের এফএফডব্লিউএস এ কোন টিমকে সাপোর্ট করবেন, যে কোনো একটা টিম বলুন।
যে কোনো একটা টিম, আসলে দুইটাই তো বাংলাদেশি টিম, তো এজ এ বাংলাদেশি হিসাবে আমাদের দুইটা টিমকে সাপোর্ট করতে হবে, একটা টিমকে কিভাবে বলি। এক্স্যাক্টলি, যেহেতু দেশের জি জি দেশের দুইটা জি, টিম, যেহেতু দেশের যদি দেশের 10টা ব্যাপার টিমও খেলে আসতেছে। তাহলে 10টাই আমাদের সাপোর্টার হিসেবে জি, যেহেতু সাপোর্ট করা দেশের উচিত। ব্যাপার আসতেছে, তো কাউকে কম বা কাউকে বেশি দেখা যাবে না, সবাইকেই সেম ভাবে সাপোর্ট করতে হবে। তারপরেও সবার একটা আরসি আগ্রহর আরসি জায়গা থাকে যে আপনি একজন আমাদের একটা স্টার প্লেয়ার, তো কোন দলটাকে আপনি সব থেকে আগায় রাখবেন, মানে আপনার পার্সপেক্টিভে আপনার আমি মনে হয় যে। আগে রাখবো হচ্ছে যে, যেহেতু দেখেন আরসি নতুন গেছে এফএফডব্লিউএস এ, মানে ইন্টারন্যাশনাল খেলতে। আরএসকে কিন্তু গতবারও খেলছিল, তো ওদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, তো আশা করি যে ওরা এবার ভালো ইনশাল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট। ধন্যবাদ, একটা সুন্দর মতামত দিলেন আপনি। ইন্টারন্যাশনাল লবিতে কখনো খেলার সুযোগ পেলে কোনো নির্দিষ্ট প্লেয়ার বা টিমকে মারার ইচ্ছা আছে আপনার মধ্যে বা আপনার না টিমের না, মধ্যে? ওইরকম কোনো ইচ্ছা নেই, যেখানে ওই জায়গায় সবগুলাই বেস্ট টিম, সব কান্ট্রির বেস্ট টিম, ওইরকম ভাবে মারার কোনো ইচ্ছা নেই। বাট যেগুলো আছে আর কি বাইরের কান্ট্রি, যেহেতু ইন্টারন্যাশনাল লবি, সো ওইভাবে প্র্যাকটিস করেই যাইতে হবে। তখন টার্গেট থাকবে যে ভালো কিছু করার, তখন এমনি টার্গেট করে মারা, একে মারা লাগবে ওইরকম কিছু থাকবে না। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন থাকছে আমাদের কাছ থেকে, আপনার ফ্যানবেজের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমাদের এই ইএসবিবি প্ল্যাটফর্মের মাধ্যমে। ফ্যান বেজের উদ্দেশ্যে বলতে চাই, সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। জাস্ট সিএসদের বা অন্যান্য টিম যেগুলো, সবাই বাংলাদেশ সব সব টিমকে সাপোর্ট, যেহেতু তারা ভালো কিছু করতে পারে। দেখেন, সবারই একটা কিন্তু ডাউনফল থাকে, তো আপনার সাপোর্টেই ওদের ডাউনফল মানে কাইটে উঠবে। তো আপনারা সব টিমকে সাপোর্ট করবেন, বাংলাদেশি টিম, আপনার যে ফেভারিট টিম গুলো আছে বাংলাদেশের, সবাই ওদেরকে সাপোর্ট দিবেন, যেহেতু ওরা ভালো কিছু করতে পারে। রাফি ভাইকে অশেষ ধন্যবাদ, তার টিম টুর্নামেন্ট সবকিছু বাদ দিয়ে তার মূল্যবান কিছু সময় আমাদেরকে দিয়েছেন। এবং দর্শকদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং তারই সাথে আমাদের পরবর্তী পর্ব, যেখানে CR7 স্পোর্টস গেস্ট হিসেবে থাকবেন, সেটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। তো সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।